আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 390 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 7-এর দেখো বিজ্ঞান ও পরিবেশ বইয়ের যে প্রশ্নপত্রটি এসেছে। দেখো দ্বিতীয় ইউনিট পরীক্ষার 2026 সালের ফুল মার্কস ছিল দেখো 50 নম্বর। তো এই প্রশ্নটা কত সোজা এসেছে এবং এই প্রশ্নের উত্তরগুলো কি কি, তো অবশ্যই দেখে নাও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে এই রকমের আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো দেখো প্রথমের কোশ্চেন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। 12টা আছে। ওকে, সবচেয়ে কম শক্তি আলো হলো কি? সবথেকে কম শক্তির আলো দেখো এক্স রশ্মি, সবথেকে বেশি অতিবেগুনি রশ্মি বেশি। আর দেখো অতিবেগুনি রশ্মিরই আর এক ভাগ হচ্ছে গামা রশ্মি, এক্স রশ্মি গামা রশ্মি এগুলো সব ভাগ। তাহলে এদের হচ্ছে শক্তি বেশি লাগে। আর দৃশ্যমান আলো যেটা, এ হচ্ছে কম শক্তির আলো। ওকে, দুইটা বলছে যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, দেখো সমতল দর্পণে অর্থাৎ আয়নায়। পেরিস্কোপের সাহায্যে বস্তুকে কেমন লাগে? পেরিস্কোপে দেখো আয়না ব্যবহার করা হয় অর্থাৎ সমতল দর্পণ। আর সমতল দর্পণে বস্তুর আকৃতি এবং আকার একই সাইজ থাকে, সেই কারণে হবে দেখো একই সাইজ দেখায়। এরপরে কি বলছে দেখো, প্রতিফলিত আলোক রশ্মির প্রতিফলকের সঙ্গে 10 ডিগ্রি কোণে উৎপন্ন করলে আপতন কোণ হবে কত? দেখো আপতন কোণ হচ্ছে কি? প্রতিফলিত কোণ এবং অবিলম্ব কোণের যে পার্থক্যটা। ওকে, তাহলে 10 ডিগ্রিতে আছে আর অবিলম্বটা থাকে 90 ডিগ্রিতে। তাহলে 90 থেকে যদি 10 বাদ করা হয় তাহলে দেখবে 80 ডিগ্রি থাকে। তাহলে এখানে তোমার উত্তর হবে 80। পাঁচেরটা বলছে বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় কি? বৈদ্যুতিক পাখায় দেখো কৃত্রিম চুম্বক ব্যবহার করা হয়। ছয়েরটা বলছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত? দেখো জ্যামিতিক দৈর্ঘ্যর সঙ্গে 0.86 এইটা গুণ করতে হয়। ওকে, এটা গুণ করলে দেখো তুমি পাবে 7 6 42-এর 2 হাতে 4, 7 8 56 আর 4 60, 60 শূন্য থেকে 6, 7 0 0 6, দুটোর পর দশমিক, অর্থাৎ তোমার এখানে উত্তর হবে দেখো 6.02। এখানে কিছুই 6.02 নেই, অর্থাৎ এই 6-এর কাছাকাছি এই বিয়েরটাই তোমাকে রাইট করতে হবে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? দেখো টাংস্টেন ধাতু দিয়ে। সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী হলো কি? সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী করে প্রথম হচ্ছে দেখো রূপো, দ্বিতীয় তামা আর তৃতীয় সোনা। ওকে, তাহলে প্রথমেই হচ্ছে রূপো। পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে যে উপজাত দ্রব্যটা পাওয়া যায় সেটা হলো ন্যাপথালিন। এরপরে বলছে যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়, অর্থাৎ দেখো সূর্য, বায়ুপ্রবাহ, জৈব গ্যাস এরা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। তাহলে এখানে হবে জীবাশ্ম জ্বালানিটা নয়। ওকে, স্কুটেলাম থাকে কোনে কিসের বীজে? এখানে দেখো ভুট্টার বীজে হবে তোমার। আর 12টা বলেছে কোনটি বীজের অংশ? বীজপত্র দেখো বীজের মধ্যেই থাকে, ভ্রূণাক্ষও বীজের মধ্যে থাকে, ভ্রূণমূলটাও বীজের মধ্যেই থাকে, সেই কারণে এখানে তোমার হবে সবকটি। এরপর 2-এর দাগের কোশ্চেনগুলো দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা 1 নম্বর মানের। কি করতে বলছে দেখো, বর্ণালীর একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। বর্ণালীর একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে দেখো রংধনু। রংধনু, ওকে, যেটাকে রামধনু বলা হয় বা রংধনু। ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? ছায়া বা প্রচ্ছায়া বলা হয়। ঠিক আছে, প্রচ্ছায়া বলে। ওকে, 3-এরটা বলছে সত্য মিথ্যা লিখতে বলছে। একটি দ্বন্দ্ব চুম্বকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দ্বন্দ্বটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে, এটা কিন্তু মিথ্যা। ওকে, এটা হয়ে যাবে মিথ্যা। তার কারণ লোহার অর্থাৎ চুম্বকের কি হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বেশি আকর্ষণ করে থাকবে, আর মাঝখানের অংশটা হচ্ছে উদাসীন অঞ্চল, এখানে বেশি লোহার গুঁড়ো আটকে থাকবে না। ওকে, 4-টা বলছে দেখো মেরু অঞ্চলের বিকিরণ বলয়কে কি বলে? এটা বলবে মেরু জ্যোতি। মেরু জ্যোতি, মেরু জ্যোতি বলে। ওকে, শূন্যস্থান পূরণ করতে বলছে দেখো স্থিরিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়। এটা হবে তাপীয় ফলাফল। তাপীয় ফলাফলের প্রয়োগ করা হয়। ওকে, 6-টা বলছে ইলেকট্রিক কলিং বেলে আমাকে ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহমাত্রা বাড়ালে আমার শক্তি বাড়ে। আমাকে তৈরি করতে কাঁচা লোহা ব্যবহার করা হয়। আমায় চিহ্নিত করো। তাহলে এখানে আমিকে, আমি হচ্ছে তড়িৎ চুম্বক। কী হবে? তড়িৎ চুম্বক। ঠিক আছে, আমিকে তড়িৎ চুম্বক। সোজা। শক্তির প্রধান প্রাকৃতিক উৎস কি? শক্তির প্রধান প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্য। ওকে, এইটা দেখো 8-এরটা বলছে তাপ শক্তির সাহায্যে স্টিম ইঞ্জিন চলে। ওকে, ড্যাশের সাহায্যে এক্স রে মেশিন চলে। এটা হচ্ছে তড়িৎ শক্তি দিয়ে দাও, তড়িৎ শক্তি। ওকে, তড়িৎ শক্তির সাহায্যে এক্স রে মেশিন চলে। সোজা।
ও আর এস এর পুরো নাম দেখো, বেশিরভাগ কোশ্চেনে আসে। পুরো নাম হচ্ছে কি ওরাল, ও আর এ এল, ওরাল রিহাইড্রেশন, আর ই এইচ ওয়াই ডি আর এ টি আই ও এন, রিহাইড্রেশন সলিউশন, এস ও এল ইউ টি আই ও এন। ঠিক আছে, ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা সোজা। এরপরে দেখো 10এরটা বলছে একটি প্রকৃতিজাত অর্ধবেদ্য পর্দার নাম কি? একটি প্রকৃতিজাত অর্ধবেদ্য পর্দার নাম হচ্ছে ছাগল। ওকে, ছাগল, গরু। ওকে, এদের চামড়ার পার্চমেন্ট, পার্চমেন্ট, ময়কা দন্ত নয় টয়। ওকে, বা তুমি যদি সহজে লেখো যে ছাগল বা গরু এদের চামড়াকে, সেই চামড়ার সাহায্যে পার্চমেন্ট তৈরি করা হয়, যেটাকে প্রকৃতিজাত অর্ধবেদ্য পর্দা বলা হয়। তাহলে এত সোজা এগুলো। ওকে, এরপর 3 দাগের কি বলছে দেখো, সংজ্ঞা দাও, প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে? ওকে, তাহলে এর আগেই দেখো প্রচ্ছায়া কাকে বলে, ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে প্রচ্ছায়া বলে, ওখান থেকেই দেখিয়ে দিতে পারবে। এবং প্রচ্ছায়ার চারিদিকে যে হালকা আবছা অন্ধকার ছায়া থাকে তাকে বলা হয় উপচ্ছায়া। খুব সোজা, এটা দেখো তোমার বইয়ের 19 পাতাতেই পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ প্রচ্ছায়া আর উপচ্ছায়া, এটাই তোমাকে তুলে দিতে হবে। এরপরে কি বলছে, চিত্তসহ অপসারী আলোক রশ্মিগুচ্ছের সংজ্ঞা দাও। অপসারী আলোক রশ্মিগুচ্ছ কি? এরকম একটা ধরো স্বচ্ছ মাধ্যম, মানে সমতল মাধ্যম, এদিক থেকে একটা আলো আসবে আর এদিক থেকে সব আলো এইভাবে ছড়িয়ে যাবে। ওকে, এই যে আলো ছড়িয়ে যাচ্ছে একে বলা হয় অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এটা তুমি কত পাতায় পাবে দেখো, তোমার বইয়ের 18 পাতায়। দেখো দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা তোমাকে আঁকতে হবে। ওকে, এই অপসারী আলোক রশ্মিগুচ্ছ আবার সংজ্ঞা কিভাবে দেবে, যে কোনো আলো কোনো সমতল মাধ্যমে আপতিত হয়ে কী হয়, নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যায়, একে বলা হয় অপসারী আলোক রশ্মিগুচ্ছ। ক্লিয়ার? এরপরে দেখো কোশ্চেন আছে, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? এর আগেই আমি যে দুটো ভিডিও দিয়েছি এই পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের যে কোশ্চেন ছিল, তাতেও এই প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল। দেখো, যে সিনেমার পর্দা সাদা হয় তার কারণ সিনেমায় যে বিভিন্ন ছদ্ম রঙগুলো ব্যবহার করা হয় সেই রঙগুলো পরিষ্কারভাবে ফুটে উঠবে, এই কারণে সাদা করা হয়। আর অমসৃণ করা হয় এই কারণেই, যে সিনেমায় যে আলোকরশ্মি পর্দায় ফেলা হয় তা অমসৃণ হলে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে সিনেমা হলের চারিদিকে ছড়িয়ে পড়বে, ফলে সিনেমা হলের সমস্ত দর্শক দেখতে পাবে। আর যদি মসৃণ করা হতো তাহলে আলোকরশ্মি নির্দিষ্ট দিকে নিয়মিত প্রতিফলিত হতো, ফলে নির্দিষ্ট দিকে কয়েকজন ব্যক্তি ছাড়া বাকি আর সবাই দেখতে পাবে না। এই কারণে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয়। তাহলে এটাও খুব সোজা ছিল। ক্লিয়ার? এরপরে দেখো 4 দাগের যে প্রশ্নগুলো আছে এগুলোও খুব সোজা। দেখো অনেকগুলোই কমন আছে, আগের যদি দুটো ভিডিও দেখে থাকো তাহলে তোমার এগুলো খুবই সোজা লাগবে। কি বলছে, পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত? তো পৃথিবী একটি বিরাট বড় চুম্বক, পৃথিবী যদি না বিরাট বড় চুম্বক হতো তাহলে পৃথিবীতে থাকা বিভিন্ন জীব ও জড় থাকতে পারতো না, মহাকাশে ভেসে বেড়াতো। আর পৃথিবীতে কী হয়, যে জল বিশাল যে বায়ুমণ্ডল দেখা যায় সেগুলো পৃথিবীর চারপাশে আর থাকতো না, পৃথিবীতে থাকতো না, মহাকাশে ঘুরে বেড়াতো। পৃথিবী জীব শূন্য হয়ে পড়তো, পৃথিবীতে কোনো জীবের অস্তিত্বই থাকতো না। তাহলে এটাই পৃথিবীর চুম্বক না হলে এই ঘটনাগুলো ঘটতো, এটা তুলে দিলেই সোজা। এরপরে 2টা কি বলছে, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির 2টি উপায় লেখো। তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করতে গেলে কী করতে হবে, যে চুম্বক ধাতু কাঁচা লোহাটি ব্যবহার করা হয় সেই কাঁচা লোহায় তারের পাক বাড়াতে হবে প্রথম। দ্বিতীয়, বিদ্যুতের শক্তি বাড়াতে হবে। ওকে, বিদ্যুৎ যে তড়িৎটা দেওয়া হবে তার পাওয়ার বাড়াতে হবে এবং সময়ও বেশি বাড়াতে হবে। ব্যাস, এই 3টে উপায় তুমি দিয়ে দেবে। আর মেরুহীন চুম্বক কি? মেরুহীন চুম্বক হচ্ছে দেখো গোল চুম্বক। ওকে, গোলাকার চুম্বককে, গোলাকার কৃত্রিম চুম্বককে বলা হয় মেরুহীন চুম্বক। এটা লাউড স্পিকারে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক হিসাবে। ক্লিয়ার? তাহলে এই মেরু চুম্বক হয়ে গেল, মেরুহীন চুম্বক। এরপরে দেখো 3টা বলছে, একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক বলের সৃষ্টি হয়। এটা দেখো তোমার বইয়ের 57 পাতায়। দেখো 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 এই যে এখানে বিষয়টা দেখতে পাচ্ছ, এইটাকে একটা সুইচ করে দেবে। ওকে, আর এইরকম সেল একটি পেরাকে পাক লাগিয়ে দেখো এতে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তড়িৎ চুম্বকে পরিণত করা হচ্ছে। আর একটা দেখো
এই যে চুম্বক আবেশের মতো তৈরি করে চুম্বকেও পরিণত করা হচ্ছে। এই চিত্রটা তোমাকে আঁকতে হবে, আর এই তথ্যটা তোমাকে তুলে দিতে হবে এখান থেকে এখানে, যে কোনো চুম্বক পদার্থের যেমন লোহা, নিকেল, কোবাল্টের ইত্যাদির উপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে ওই চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে আর কি চুম্বক থাকে না। এই তত্ত্বটা তোমাকে তুলে দিতে হবে, আর এই চিত্রটা তোমায় আঁকতে হবে। এবারে দেখো এই 4 কোশ্চেনটা কি বলছে, বৈদ্যুতিক ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। খুবই সোজা, আগের ভিডিওতেও এই বিষয়ে আলোচনা করেছি যে বৈদ্যুতিক ফিউজ তার কম গলনাঙ্ক বিশিষ্ট তার ব্যবহার করা হয়, আর বৈদ্যুতিক ফিউজ তারের মাধ্যমে বাড়ির অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামগুলোকে অর্থাৎ যন্ত্রপাতিগুলোকে রক্ষা করা যায়। আর কি হয়, বাড়ির যে কোনো ব্যক্তির বৈদ্যুতিক শক লেগে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যায়। তাহলে এই তথ্য তুমি তুলে দেবে। এরপরে বলছে দেখো বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়, আগেই শর্ট কোশ্চেনে আছে দেখো টাংস্টেন তার দিয়ে তৈরি করা হয়। ওকে, টিক মারেই এর উত্তরটা বানানটা আছে, টাংস্টেন তার দিয়ে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি করা হয়। অর্থাৎ দেখো একটাই প্রশ্নের 2 নম্বর তোমাকে দিয়েছে, এখানে 1 নম্বর আর শর্ট কোশ্চেনে দিয়ে দিয়েছে সোজা। এবারে দেখো 5এরটা কি বলছে, শক্তির সংকট বলতে কি বোঝো। শক্তির সংকট কি, অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত শক্তি অর্থাৎ প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তিগুলি যে ব্যবহার করা হয়, এই শক্তির পরিমাণ কমে গেলে, পৃথিবীতে যদি শক্তির চাহিদা প্রচুর হয়ে যায় এবং শক্তির পরিমাণ কমে গেলেই তাকে বলা হয় শক্তির সংকট। ক্লিয়ার? এর সম্ভাব্য সমাধান কি? সমাধান হচ্ছে জীবাশ্ম জ্বালানি বন্ধ করতে হবে, অপ্রচলিত শক্তিগুলির ব্যবহার করতে হবে, পৃথিবীতে যে সমস্ত জলশক্তি, বায়ু শক্তি, ঠিক আছে, সৌরশক্তি, এই ধরনের যে অফুরন্ত যে শক্তিগুলি আছে এই সমস্ত শক্তির ব্যবহার বাড়াতে হবে। ক্লিয়ার? তাহলেই আমরা শক্তির সংকট থেকে বাঁচতে পারবো। জীবাশ্ম জ্বালানি অবশ্যই বন্ধ করতে হবে, তা নাহলেই পৃথিবী থেকে শক্তি কমে আসবে, তাকেই শক্তির সংকট বলবে। ক্লিয়ার? এরপরে 6 কোশ্চেন কি বলছে দেখো, বায়োগ্যাসের উপাদানগুলি কি কি। তো বায়োগ্যাসের উপাদান হচ্ছে বিভিন্ন অজৈব পদার্থ, পশু পাখির মল, ওকে, গোবর, তারপরে ধরো এই যে বিভিন্ন গৃহস্থালির আনাজের খোসা, এগুলো হচ্ছে বায়োগ্যাসের উপাদান। ওকে, গোবর গ্যাস প্ল্যান্টের অসুবিধা কী? তাহলে গোবর গ্যাস প্ল্যান্টের অসুবিধা হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতির অভাব, আর গোবর গ্যাস ব্যবহার করার জন্য যে বৈজ্ঞানিক প্রযুক্তি দরকার, সেই বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তির জ্ঞান মানুষের আজ অভাব দেখা দিচ্ছে। তাহলে এই তথ্য তুমি অসুবিধা লিখতে পারো। আর বায়ু শক্তি ব্যবহারের অসুবিধা কি? বায়ু শক্তি ব্যবহারের অসুবিধা হচ্ছে বায়ু শক্তির ব্যবহার করতে গেলে প্রথমের ক্ষেত্রেই প্রচুর পয়সার প্রয়োজন পড়ে, অর্থাৎ অর্থের প্রয়োজন হয়, এই অর্থের যোগান দিতে হয়। আর বায়ু শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হবে, সেই যে বায়ু বিদ্যুৎ কারখানা তৈরি করা হবে, তাতে প্রথমেই প্রচুর অর্থের চাহিদা দেখা দেবে। তাহলে এটাই বড় অসুবিধা। আর বায়ু বিদ্যুৎকে কাজে লাগানোর ক্ষেত্রে মানুষের আজও সেরকম প্রযুক্তিগত জ্ঞান নেই, তাহলে এটাই অসুবিধা তুমি তুলে দিতে পারবে। ক্লিয়ার? 7এরটা কি বলছে দেখো, পাতার সমান্তরাল শিরাবিন্যাস, ওকে, ও জালিকার শিরাবিন্যাসের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটি দেখো তোমার বইয়ের হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমার বইয়ের 193 পাতায় আছে। ক্লিয়ার? তোমাদের বইয়ে যে অধ্যায়টি আছে তাতে যে পাতা অধ্যায় আছে সেই পাতাতে এসো। দেখো এই যে পাতার কাছে পেয়েছো, এখানেই দেখো জবা পাতা আর কলা পাতা দেখতে পাচ্ছ এখানেই। তাহলে কি করবে, যে মাঝখানে একটা শিরা, তার দুপাশ থেকে অনেকগুলো শিরা বেরিয়ে গিয়ে শিরাগুলো সব মিলিয়ে একটি জালের মতো আকার তৈরি করলে তাকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। আর মাঝখানে একটা শিরা, মাঝখানে শিরার দুপাশ থেকে সমান্তরালভাবে অনেকগুলি শিরা বেরিয়ে গেলে তাকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে একটা হয়ে গেল। জালিকা শিরাবিন্যাস দেখা যায় জবা পাতা, কাঁঠাল পাতা, আম পাতা ইত্যাদি। আর সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় কলা পাতা, অশ্বত্থ পাতা প্রভৃতি। ক্লিয়ার? আর কি, জালিকা শিরাবিন্যাস যে সমস্ত পাতায় দেখা যায় সেই পাতাগুলো একটু খসখসে টাইপের হয়, আর সমান্তরাল শিরাবিন্যাস যে সমস্ত পাতায় দেখা যায় তাদের পাতাগুলি একটু মসৃণ হয়, ওকে, অর্থাৎ পিচ্ছিল হয়, চকচকে হয়। ক্লিয়ার? এরপর দেখো 8এরটা বলছে, একটি ফলের ছবি এঁকে বহিতক, অন্ততক ও বীজের অবস্থান দেখাও। দেখো এটাও আমার বইয়ের 200 পাতায় আছে, আর তোমার বইয়ের যেখানে ফল আছে সেখানে এসো। দেখো এই অর্ধেক আমের চিত্রটা আঁকতে হবে। আর এই কোশ্চেনটা দেখবে আমি আগের দুটো ভিডিওতেও দিয়ে দিয়েছি, কোশ্চেনটা খুবই কমন আছে। ওকে, দেখো বহিতক, অন্ততক, বীজ, আর এইটাকে দিয়ে দেবে মধ্যতক, ব্যাস সব নাম হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে বলছে দেখো
সমুদ্রের মাছের বৈশিষ্ট্য লেখো আর অভিশ্রবণ বলতে কী বোঝো। সমুদ্রের মাছের বৈশিষ্ট্য এটা দেখো আমার বইয়ে 226 পাতায় আছে আর অভিশ্রবণ আছে 216 পাতায়। তোমাদের বইয়ে দেখো যে পরিবেশের সজীব উপাদানের জীবগত বা গঠনগত বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া, এই অধ্যায়ের একদম শেষে যাও পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ সমুদ্রের মাছ, এই যে তাদের শরীরে জলের চাহিদা স্বাভাবিক রাখার জন্য কী কী করে, এই দুটোই যদি লিখে দাও এটাই তোমার সমুদ্রের মাছের বৈশিষ্ট্য হয়ে যাবে। ওকে। আর অভিশ্রবণ দেখো এখানে দেখতে পাচ্ছ এই তত্ত্ব তোমার তুলতে হবে, অর্থাৎ তুমি সহজেই লিখে দেবে যে অর্ধবেদ্য পর্দার মাধ্যম দিয়ে কম ঘনত্বের অণু বেশি ঘনত্বের অণুর দিকে ছড়িয়ে পড়লে সেই প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রবণ। অর্থাৎ কম ঘনত্বের অণু বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে কিসের সাহায্যে? অর্ধবেদ্য পর্দার সাহায্যে, তাকেই বলা হয় অভিশ্রবণ। এটাও খুব সোজা। এরপরে দেখো 10এরটা কী বলছে, মটর বীজ ও ভুট্টা বীজের মধ্যে 3টি পার্থক্য। দেখো এখানে এইভাবে তুমি পার্থক্য করে দেবে, এদিকে ধরো তুমি মটর বীজ আর এদিকে ধরো ভুট্টা, ঠিক আছে, ভুট্টা বীজ। তাহলে এই যে তত্ত্বটা এইভাবে পার্থক্য তোমাকে লিখতে হবে। মটর বীজের দেখো বীজপত্র কটি, মটর বীজে দেখো বীজপত্র 2টি, ওকে, বীজপত্র 2টি, আর ভুট্টার বীজপত্র 1টি। তাহলে একটা পার্থক্য হয়ে গেল। 2 নম্বর পার্থক্য কী লিখবে? দেখো 2 নম্বর লিখবে যে খাদ্য সঞ্চয় করে কোথায়। এটা মটর দেখো খাদ্য সঞ্চয় করে কোথায়? বীজপত্রে, বীজপত্রে, ওকে। আর ভুট্টা কি করবে? ভুট্টা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে কোথায়? শস্যে, ওকে, শস্যে সে খাদ্য সঞ্চয়টা করে রাখে, তার যে শস্যটা ভেতরের অংশটা শস্য সেখানে খাদ্য সঞ্চয় করে রাখে। আর দেখো মটর গাছের চারা গাছটির কী করে? এর কাণ্ডতে কি হচ্ছে? আবরণবিহীন। তাহলে লিখে দেবে যে মটর গাছের চারা গাছ আবরণবিহীন, ওকে, আবরণবিহীন। আর ভুট্টা গাছের চারা গাছ কি? ভ্রূণ মূল আবরণী, ওকে। যে ভুট্টা গাছের চারা গাছ, ওকে, কি? দীর্ঘ উদয় ভ্রূণ মূল আবরণী। ক্লিয়ার? তাহলে এই 3টে পার্থক্য তোমায় তুলে দিতে হবে, ওকে। এরপরে দেখো যে কোশ্চেনটা দিয়েছে 11টা, দেখো এটাও খুব কমন কোশ্চেন। আগে যদি তোমরা আমার এই দুটো, সাধারণত সেকেন্ড ইউনিট টেস্টের যে দুটো কোশ্চেনের ভিডিও দিয়েছি, এই দুটো যদি দেখে আসতে তাহলে তুমি এই কোশ্চেনে দেবে 50% কমন এসে গেছে, ওকে। অর্থাৎ 25 থেকে 26 নাম্বার তুমি অনায়াসে পেয়ে যেতে। এখানে দেখো আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। এটাও দেখো আমার বইয়ে 44 পাতায় আছে। আর উদাসীন অঞ্চলটা কোথায়? উদাসীন অঞ্চল 41 পাতায় আছে। উদাসীন অঞ্চলটা আগেও দেখো বলেছি যে চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝখানে যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা কম তাকেই বলা হয় উদাসীন অঞ্চল, খুব সোজা। আর আকর্ষণের পূর্বে আবেশ হয়, তোমার বইয়ে দেখো 44 পাতায় আছে। যে চুম্বক পদার্থ মানে কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করলে সেই আকর্ষণের আগে ওই চুম্বক পদার্থকে কী হয়? চুম্বকে পরিণত করে, তারপরে ওই পদার্থটাকে আকর্ষণ করে। এই জন্যই বলা হয় যে আকর্ষণের আগেই আবেশ হয়, ব্যাস। অর্থাৎ একটা চুম্বক যদি পেরেককে আকর্ষণ করে তো পেরেকটাকে আগে চুম্বকে পরিণত করে, তারপরে আকর্ষণ করে। তাহলে পেরেকটা হয়ে গেল চুম্বক, এই জন্য আকর্ষণের আগে চুম্বক হয়ে যাচ্ছে, তাই তাকে বলছে আবেশ, ঠিক আছে। এই তথ্য তাহলে আশা করি কোশ্চেনগুলো খুবই সোজা এসেছে, অবশ্যই ভালো করতে পারবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই আশা করতে পারি।